This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবুন তো, পাকিস্তান থেকে ট্রেনিং নেয়া জঙ্গি নাকি বাংলা থেকে অ্যারেস্ট হচ্ছে এবং তার বাড়ি এবার কোথায়? কাশ্মীরে। কাশ্মীর থেকে কলকাতা ক্যানিং হয়ে সুন্দরবন দিয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল এই তেহরিকুল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সির। তার ব্যাকগ্রাউন্ডই বা কি? সূত্রে খবর, মুসলিম লীগ জম্মু কাশ্মীর নামে একটি নিষিদ্ধ সংগঠনকে ফের সক্রিয় করার চেষ্টা করছিল জাভেদ আহমেদ মুন্সি। সম্প্রতি এ নিয়ে কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় মামলাও রুজু হয়। এই থানা এলাকাতেই এই জাভেদের বাড়ি। থানায় তলব করতে এলাকা ছেড়ে পালায় জাভেদ আহমেদ মুন্সি। পুলিশ সূত্রে দাবি, জাভেদ কাশ্মীরের ধরমপুর থেকে সড়ক পথে পৌঁছায় দিল্লি আর সেখানে থেকে বিমানে কলকাতায় আসে। এরপর ক্যানিং হয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল তার। তবে সেই চেষ্টায় জল। বাংলাদেশ পালানোর আগে পুলিশের হাতে গ্রেফতার তেহরিকুল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। জাভেদ আহমেদ মুন্সি, যেটা গোয়েন্দাদের দাবি, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জঙ্গি এবং তিনি এক সময় লস্করি তৈবার সঙ্গে যুক্ত ছিল। লস্করি তৈবার সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই 2011 সালে আহলে হাদিসের প্রধান শওকত শাহকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে লস্কর ছেড়ে তেহরিকুল মুজাহিদিন নামে পাক ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যোগ দেন এবং এই তেহরিকুল মুজাহিদিন যে সংগঠনটি সরাসরি পাকিস্তান থেকে মদতপ্রাপ্ত, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI নিয়ন্ত্রণ করে এই সংগঠনকে এবং এদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী সংগঠন এবং জঙ্গি সংগঠন, ইসলামিক ছাত্র শিবির থেকে শুরু করে হুজিবির মতো সংগঠনের সরাসরি যোগ আছে বলে গোয়েন্দাদের দাবি। গোয়েন্দারা যেটা জানিয়েছেন যে এই জাভেদ আহমেদ মুন্সি গত কয়েক বছরে বিভিন্ন সময়ে নেপাল, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় এই সংগঠনের বিস্তারের কাজে বিভিন্ন সময় গিয়েছে, মূলত পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের নির্দেশে এবং এখানেও এই আত্মীয়র বাড়িতে সে এসেছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। কারণ শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে পুরনো যে বন্ধু সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। ইতিমধ্যেই তার আসার উদ্দেশ্য নিয়ে বেঙ্গল STF এর গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার এবং অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। কাল রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। এদের क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। उसी दिन उसको बोलते মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিয়েছি। সেই ব্যক্তিকে দেখে মনে না হচ্ছে কি না, সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা আছে। তার মধ্যে টাকা শোধ করে দেবো, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। তাহলে দেখলেন তো, পাকিস্তান থেকে ট্রেনিং নেওয়া জঙ্গি বাংলাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশে পালাতে গিয়েছিল। আরো একটা খবর দেব, যেটা শুনে সত্যি আবারও আপনার মনে আশঙ্কা বা ভয় জাগতে বাধ্য। বাংলাদেশি জঙ্গি একই সঙ্গে ভারতের দু জায়গার ভোটার, মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদার ভোটার তালিকায় নাম বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এবং নাম বদল করে তা রয়েছে। ভোটার তালিকায় নাম কিভাবে তুললেন সাদ রাডি, এই প্রশ্ন তো উঠবে। সব করেছে বলে তাই আমরা দেখিনি, করেছে সব ডকুমেন্ট। আমি তাও যাবো না, আর আমি এখানে বাড়ি জায়গা বাড়ি ঘুরে। এটা এখানে করেছেন না ওই ইয়ে থেকে? এখানে করেছে, আসতক যাতক না। এই শোয়েবের ভোট কোথায়? শোয়েবের ভোট এখানে নাই, ও সব বাংলাদেশে। ও শোয়েব আর এই সাবের সাদের এখানকার সাব, হ্যাঁ সাব কোথায় ভোট দিত? সাব যে 10-12 বছর ধরে আছে, ও হয়তো ভোটের সময় বাড়তে থাকলো, ও এখানে কম থাকতো, বাইরে কাজ করে কেরালায়।
তবে এই মুহূর্তে তো আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে অস্থিরতা ক্রমশ বাড়ছে। নির্বাচন নিয়ে ইউনূস শিবিরের সঙ্গে রীতিমতো সম্মুখ সমরে নামছে বিএনপি। আর ওপারে যত অস্থিরতা থাকবে এপারে তো তত চিন্তা বাড়বে। কয়েকজন বাংলাদেশি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, যা রীতিমতো হাসির খোরাকি হয়েছে, তা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু উদ্বেগের কারণ অন্য। বর্ডার পেরিয়ে বাংলাদেশি কাসাব এপারে ঢুকে পড়বে না তো? এই প্রশ্ন তো রীতিমতো জোরালো হচ্ছে এই সমস্ত খবরের পর। কেউ বলেছেন পরমাণু, কেউ বলছেন রাফাল দিয়ে হামলা, কেউ বলছে কলকাতা দখল, তো আবার কেউ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। লুঙ্গিটা যদি একবার মাল কথা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। রাজনৈতিক নেতা থেকে উগ্র কট্টরবাদী নেতৃত্ব, বাংলাদেশের কয়েকজন যা মুখে আসছে বলছে, আমরা হাসছি, দুনিয়া জুড়েই হাসির রোল উঠছে। এদেরকে মূর্খ বলছেন সে দেশেরই বহু মানুষ। মূর্খ লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। এরা জানে না। কিন্তু এটুকুতেই কি সবটা উড়িয়ে দেওয়া যাচ্ছে? ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, বাংলাদেশ থেকে এপারে এসে বিদেশে গিয়েছেন 250-র বেশি বাংলাদেশি। ওপার থেকে এপারে এসে যারা থেকে গেছে, যে বাংলাদেশিরা আমার আপনার পাড়ায় আমাদেরই একজন হয়ে মিশে আছে, কে বৈধ কে অবৈধ, কে সাধারণ আর কে জঙ্গি, বাঁচবেন কিভাবে? ছাকনিটাই যে ফুটো, চাল থেকে কাকড়, বাঁচবে কে? এখানেই দুশ্চিন্তা। একটা বিরাট স্লিপার সেল ঘাপটি মেরে নেই তো? একটা বিরাট নেটওয়ার্ক একটা বার্তার অপেক্ষায় নেই তো? আজমল কাসাবরা পাকিস্তান থেকে এসেছিল, যোগাযোগের মাধ্যম ছিল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কাসাবদের সঙ্গে যোগাযোগ রেখেছিল জাকিউর রহমান লখভি। লস্করি তৈবার মাথা যে মডেলে কমিউনিকেশন করেছিল, অর্থাৎ যোগাযোগ রেখেছিল, সেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করছে আনসারুল্লাহ গোষ্ঠীও। অ্যাপের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের 15 জনের বেশি জঙ্গি মাথার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। জঙ্গি নেটওয়ার্কে আইএসআই যোগের তথ্য ভারতীয় গোয়েন্দারা পেয়েছেন বলে জানা যাচ্ছে। গদির ওপর বিস্ফোরণের মতো সামনে এসেছে পাসপোর্ট কাণ্ড। পাসপোর্ট কাণ্ডে সূত্র ধরে খবর মিলছে, ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার জন্য এজেন্ট রয়েছে। পঞ্চায়েত এলাকার ঠিকানা ব্যবহার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে, জাল আধার ও ভোটার কার্ড তৈরির জন্য আলাদা এজেন্ট রয়েছে। ধরাও পড়ছে বারবার, বাংলাদেশিদের আসল নাম বদলে নতুন নামে জাল আধার ও ভোটার কার্ড তৈরি হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। ভুয়ো বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মার্কশিট তৈরির জন্য আলাদা এজেন্ট রয়েছে। প্রথমে বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে আনা হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত পার করানোর জন্য কাজ করছে আলাদা উইং। এদেশে নিয়ে এসে সেফ শেল্টারে রাখার বন্দোবস্ত করে দিচ্ছে সমরেশের মতো লোকজন। সম্প্রতি আল কায়দায় উপমহাদেশের শাখা আনসার উল বাংলা জঙ্গি গোষ্ঠীর নেতা জসিমউদ্দিন রহমানি মুক্তি পেয়েছে। 7 ব্লগার হত্যার অপরাধে যাবজ্জীবন কারাবাস হয়েছিল জসিমউদ্দিনের। জসিমউদ্দিন মুক্তি পাওয়ার পরেই আনসারুল বাংলা পশ্চিম বাংলায় নজর দিয়েছে বলে খবর। অসম ও বাংলার এসটিএফের যৌথ অপারেশনে অসম, মুর্শিদাবাদ ও কেরালা থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে। কিন্তু যারা ধরা পড়েনি তারা কি অপেক্ষায় আছে? সংখ্যায় কত? ঘুরে ফিরে একটাই চিন্তা, ঘাপটি মেরে আমার আপনার মাঝে কত জঙ্গি লুকিয়ে, কতজন কাসাব একটা ফোনের অপেক্ষায়। इंशाअल्लाह हमने अपने बकरे खा लिए, तुम भी खा लो। আশঙ্কা আরো কেন বাড়ছে জানেন? কারণ সীমান্তে অনুপ্রবেশের সমস্যা। তারপর রাজ্যে ঢুকেই নথি পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, কোনো রকম সমস্যা হচ্ছে না, এমনকি পাসপোর্টও তারা হাতে পেয়ে যাচ্ছে। আর সেই বিষয়ে তদন্তে নেমে যা জানা যাচ্ছে, পাসপোর্ট অফিসেই এই জালিয়াতি হচ্ছে। তদন্ত চলার মধ্যেই বর্ডার নিয়ে রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু। শস্যের মধ্যেই ভূত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশ। শুধু তাই নয়, পাসপোর্ট অফিসের একাংশেরও যোগ রয়েছে বলে সূত্রের খবর। মোটা টাকার বিনিময়ে পোর্টালে নথি আপলোডে কারসাজির অভিযোগ। আঞ্চলিক দপ্তরের কয়েক মাসের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন 5 থেকে 7টি ভুয়ো নথি যাচাই না করেই নাকি পোর্টালে আপলোড। এরকম পাসপোর্ট হাতে পেয়ে বহু বাংলাদেশি ইউরোপে পাড়ি জমিয়েছে বলে সূত্রের খবর। দোষকার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিএসএফকে ঢেলে সাজানোর দাবিও তুলেছেন ফিরহাদ। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়।
ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। ফিরাদ শাহকে নিশানা করতেই শুরু হয়েছে জোর চর্চা। ফিরাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপারে সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী, সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেস কিনতে হবে। বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না, কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। দায় ঠেলাঠেলির পালা সেরে সীমান্ত এবং অন্দরের নিরাপত্তা জোর দেবে কি সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল। বিষয়টি গুরুতর, কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ভারত। মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. These are all matters of detail, which the system which is there in India is capable of handling, and we will handle it in the best possible manner. এবার একটু রাজ্যের দিকে নজর রাখা যাক, বিশেষ করে ভাঙনের দিকে, কারণ সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ হচ্ছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে মদতের অভিযোগ। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। আগে ওই এলাকায় ঝুপড়ি দোকান ছিল, এখন সেই দোকান ভেঙে কংক্রিটের পিলার দিয়ে বেআইনিভাবে পাকা করা হচ্ছে বলে অভিযোগ হচ্ছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে খালপাড়ের সমস্ত জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ নতুন না, আগেও দেখা গেছে বাসন্তী হাইওয়ের ধারে যে সরকারি জায়গা আছে সেখানে অবৈধ নির্মাণ হয়েছে। এই সবের পিছনে ওখানকার স্থানীয় তৃণমূলের নেতারা আছে। কারণ তৃণমূলের নেতারা বাদ দিয়ে এই বাসন্তী হাইওয়ের ধারে যে সরকারি জমি সেইগুলো দখল করা যায় না। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কাজই হলো এরকম সরকারি জমি দখল করা বা সেখানে অবৈধ নির্মাণ করে বিক্রি করা। এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা জানতে চাই, কলকাতা পুলিশ আসার পরে তারা যেভাবে এলাকার সাধারণ মানুষকে ঘর কারাকে কেন্দ্র করে বাধা দিচ্ছে, তাদের বাপদাদা কাকাদের পৈতৃক সম্পত্তিতে বাধা দিচ্ছে, তাদের বিভিন্ন রকম আইন দেখানো হচ্ছে, কাগজ দেখার কথা বলা হচ্ছে, কিন্তু কিভাবে সরকারি জায়গায় এভাবে কাজ হচ্ছে? তাহলে কি পুলিশ অন্ধের মতন কাজ করছে, না তাহলে পুলিশ প্রশাসনের সঙ্গে জড়িত আছে? বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। আত্মহত্যা নয়, মন্দারমণিতে খুন করা হয়েছে আমডাঙ্গা তৃণমূল নেতাকে। অভিযোগ, নিহত তৃণমূল নেতা প্রতিবেশীদের। মৃত্যুর পিছনে শুধু সম্পর্কে টানাপোড়েনি নয়, ব্যবসায়িক কারণও থাকতে পারে বলে অনুমান পুলিশের। ঘটনায় মৃতের বান্ধবী ও ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে যে এটা আত্মহত্যা করেছে। আমরা এলাকার মানুষ এটা আমরা মানতে চাইছি না। আমরা চাইছি যেটা মানে খুন করা হয়েছে, খুনই করা হয়েছে। ও মানুষটা যদি মানে সুসাইড করবে তো এলাকায় সুসাইড করবে, অতএব ওখানে গিয়ে সুসাইড করবে কেন? ভালো করে ইনকোয়ারি করুক, অতএব ওটা মার্ডারই করেছে। ব্যবসা করতো, তো মাটির কিছু কাজ করতো, হচ্ছে তোমার জমি জায়গা প্রমোটারি কিছু কাজ করতো। মৃত্যুটা আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। মারা গেছে সেটা হচ্ছে মার্ডার মনে হচ্ছে আমাদের, যে এটা মার্ডারই হয়েছে।